দর্শক, সমাজের পরতে পরতে অনিয়ম, দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। দুর্নীতি আর অপরাধের সাথে কোনো আপোষ নয়। এসবের মুখোশ উন্মোচন করে প্রকৃত তথ্য আপনাদের সামনে তুলে ধরাই এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন অপরাধের খোঁজের একমাত্র কাজ। আর সেই কাজে সহযোগিতা করতে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, সাজ্জাদ হোসেন। মেয়ে শৈলের ময়দান হাড্ডি ছাড়া কিচ্ছু ছিল না, সবসময় মারতো। এখানেও তোর স্পট আছে মাইরের। আত্মহত্যা করে নাই, ওরে মাইরা ফেলছে। দর্শক, প্রথমে বাবা মার অমতে বিয়ে, তারপর টানা ৯ বছর সুখের সংসার। ফুটফুটে একটা কন্যা সন্তানও রয়েছে তার ঘরে। ভালোই চলছিল, হঠাৎ পরকীয়ার কালবৈশাখী ঝড়ে সবকিছুই লন্ডভন্ড করে দেয়। গাজীপুরের এক নারীর জীবনে ঘটে এমন এক করুণ ঘটনা। এ নিয়েই আমাদের আজকের অনুসন্ধান। তো এরপর আমি ওসি সাহেবের কাছে গেলাম। উনি আমাকে বললো যে দেখুন, যেহেতু আপনি মেয়ে চলে গেছে, আগে মেয়েটাকে মাটি দেন, মাটি দিয়ে তারপরে আসেন। কাঁদছেন এক অসহায় বাবা। সবার অজান্তে তার মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কারণ পারিবারিক দ্বন্দ্ব, সংসার জীবনে কলহ, পরিবারের অমতে বিয়ে এবং বিয়ের পর যৌতুক দাবি করে শুরু হয় নির্যাতন। এরপর ধীরে ধীরে সংসারে অশান্তি শুরু হয়, সর্বশেষ যা আত্মহত্যায় রূপ নেয়। পরিসংখ্যান অনুযায়ী দেশে ২০২৩ সালে আত্মহত্যা করেছে ২০,৫০৫ জন। প্রতিদিন গড়ে ৫৬ জন দেশের কোথাও না কোথাও আত্মহত্যা করছে, যার ৫০% নারী। গাজীপুরের গাছা থানার কাথরা এলাকার মোহাম্মদ আবুল খায়ের, তার ২৮ বছর বয়সী মেয়ে শামসুন্নাহার আন্নি প্যাথোলজি নার্স হিসেবে কাজ করত গাজীপুরের এক ডায়াগনস্টিক সেন্টারে। পরিবারের অমতে প্রেম করে বিয়ে করে স্থানীয় আমিনুল ইসলামকে। শুরু হয় তাদের দাম্পত্য জীবন। ৯ বছরের সংসার জীবনে আন্নি আমিনুলের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। আন্নি তার বেতনের সমস্ত টাকা তুলে দিতেন স্বামী আমিনুলের হাতে। মাঝে মধ্যেই শ্বশুরের কাছ থেকে টাকা দাবি করতেন লোভী আমিনুল। মেয়ের সুখের কথা চিন্তা করে শ্বশুর আবুল খায়ের তার সব দাবি পূরণের চেষ্টা করতেন। চাকরি করে যত টাকা পয়সা পাইছে ওরে দিছে, তারপরে বাবা আমার থেকে যতটুকু নেওয়ার নিছে, এইটা করবে সেটা করবে, এইভাবে ওইভাবে টাকা চাইছে, দিছি। তারপরে বাবা দোকান দিতে কইছে, দোকান দিছে, দোকানের ফ্রিজ কিনা দিছি, গ্যাসের বোতলে এটি আবি যাবে, অনেক কিছু বাবা, অনেক টাকা পয়সা দিছি। দেওয়ার পরেও আমার মেয়েরে অনেক টর্চারিং করছে। টর্চারিং কইরা এমন অবস্থা যে মেয়ে আমাদের কাছে কখনো কোনো কিছু বলে নাই, শুভ ওর ভিতরে রাখছে যে আমি ভালোবাসা করে বিয়ে করছি, যদি বাপমার কাছে বলি বাপমা কষ্ট পাবে, এর জন্য আমাদের কাছে কখনো বলে নাই। স্ত্রী ও শ্বশুরবাড়ি থেকে এত সহযোগিতার পরও আমিনুল নিজেকে সামলাতে পারেনি। শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে স্ত্রী আন্নির আত্মীয় মেয়েদেরকেও যৌন হয়রানি করত। এরপর আন্নির অসুস্থতার সুযোগে পরকীয়ায় জড়িয়ে পড়ে পাশের বাসার এক বিধবা নারীর সাথে, যে নারী সম্পর্কে আমিনুলের চাচি। হঠাৎ করে মুখ চাইপা ধরছিল, তো তারপরে মুখ চাইপা ধরার পরে আমি চিৎকার দিছি কেমন জানি। তারপরে ওনার আম্মু, মানে ওনার আন্নিয়াপুর শাশুড়ি, ওনার দেওর, আন্নিয়াপুর মেয়ে সবাই দূর পরে আসছে। তারপরে ছাইরা দিয়ে ওনার পালায় চলে গেছে। পরে আন্নিয়াপুর দেওর এসে ঘরে, হ্যাঁ ঘরে, এখানে না। তখন ওই দিন আবার আম্মু তো কাজে যায় ডেলি, আর আব্বু বাসায় ছিল না, বাজারে গেছিল ওই দিন। শ্বশুরবাড়িতে গেছে পাও বেন্ডিস অবস্থায়, তো খাওয়া দাওয়াতে অনেকটা করে না। ওইখানে গিয়া শুনে কি যে ওই আরেকটা পাশের বাড়ির একটা মেয়েকে বিয়ে করছে। ওই মেয়ের জামাই মারা গেছে। মারা যাওয়ার কিছুদিন পরেই আমার এই জামাইয়ের সাথে নাকি অবৈধ কাজকর্ম করে। বিয়া শাদী মনে তখন করে নাই, আমি জানি না সঠিক। পরে অবৈধ কাজ করে, এগুলি দেখে আমি খুব কষ্ট পাইতেছে। পরে আমার বললো যে আব্বা, আমি চিকিৎসা তো থাইকা করতে হবে, হ্যাঁ তো হাঁটাচড়া করতে পারবো না, তো আপনি আপনাদের বাড়িতে চলে আসে। আমি আসো। শ্বশুরে বইলে আসছে। আসার পর আমরা ট্রিটমেন্ট করছি, সব কিছু করছি। করার পর ৩ তারিখে শ্বশুর বলছে যাইতে, পরে গেছে। ৩ তারিখে যাওয়ার পরেই অনেক টর্চারিং করছে, অনেক মাইরদুর করছে। মাইরদুর করার পরে ওই যেই রুমে থাকতো সেই রুম তালা দেওয়া থইছে, ওর ভিতরে ঢুকতে দেয় নাই। আমার ভাই আর হইছে ওইটা আমার সম্পর্কে, দুই সম্পর্কে কাকা লাগতো, তার ওয়াইফ, তার স্বামী মারা গেছে, সম্পূর্ণটা আমরা দেখাশোনা করছি। না বাবা আমি থাকবো না, আমি চলে যাবো, বাসা থাকবো,
কাছরা যাওয়ার 1 সপ্তাহ পরে আমার স্বাস্থ্য ভাই লাগে বিবাহ করছে। ওই আপনার চাচি ওই চাচি সম্পর্কে চাচি হয়। আচ্ছা আচ্ছা বন্ধ হয়েছে তখন আমার বাইরে বিয়ে করতে। আমার বাবির আবার ওই টাইমে পাওয়া ভাঙছে, আন্নি বাবির ওই টাইমে পাওয়া ভাঙছে, এই হসপিটালে ভর্তি গাড়ি দেয়া আমি রই সেন্টি করে নিয়েছে, বাসায় আনছে রয়েছে ভালো। হ্যাঁ গো আমরা এ ভিতরে যাই না যে বিবাহ করছে, থাকবো ভাবি না থাকবো জেডি না থাকবো আমরা। এ কেন পরে শাহিন বলছে ভাই হে কেন, পরে না ভাই এটা ও হে না ভাই এটা কোনো না রহস্য আছে, শাহিনটা ইচ্ছা করে পরে হে শিখে না হ্যাঁ আমি বিয়ে করছি। কে ভাই আমি বিয়ে করলেন, ভাবি আছে একটা মাইয়া আছে, আপনি কেন বিয়ে করলেন? স্বামীর পাশবিক অত্যাচার আর মানসিক চাপে আত্মহত্যা করেছে আন্নি, কিন্তু পুলিশের তদন্ত কি বলছে জানবো। দর্শক, প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় অতিরিক্ত মানসিক চাপ আর স্বামীর অমানসিক নির্যাতনেই আন্নি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। স্বজনদের মতে আন্নির মরদেহে অত্যাচারের চিহ্ন ছিল পুলিশের সরজমিনে তদন্তের সময়, কিন্তু তার কতখানি উঠে এসেছে এই তদন্ত রিপোর্টে? শ্বশুর বলছে যাইতে, পরে গেছে 3 তারিখে যাওয়ার পরেই অনেক টর্চারিং করছে, অনেক মাইরদুর করছে। মাইরদুর করার পরে ওই যেই রুমে থাকতো সেই রুম তালা দেওয়া তুইছে, ওর ভিতরে ঢুকতে দেয় নাই। ফোন দেওয়ার পরেই ওই কয় তোর লগে কোনো কথা নাই, তুই ছাইরা দে আমারে। আমার মেয়ে বলতেছে তোর আমি ছাড় মুখে, তোর লগে আমার 10 বছরের সম্পর্ক, তোর আমি ছাড় মুখে। আন্নি আমিনুলের সাংসারিক সম্পর্ক দিনে দিনে বিষাক্ত হয়ে ওঠে। স্বামীর পাশবিক নির্যাতনও সংসার ছাড়েনি আন্নি। হঠাৎ অসুস্থতার কারণে বেশ কিছুদিন বাবার বাড়ি ছিল। শ্বশুরের ফোনে পুরোপুরি সুস্থ না হয়ে ফিরে যায় স্বামীর বাড়ি। দেখে স্বামীর ঘর দখল করে বসে আছে অন্য কেউ। জানতে পারে তার স্বামী আমিনুল পরক্রিয়া করে দ্বিতীয় বিয়ে করেছে। স্বামী সতীন মারধর করে বাড়ি থেকে বের করে দেয় আন্নিকে। আহত আন্নি আবার ফিরে যায় তার বাবার বাড়ি। স্বামী দ্বিতীয় বিয়ে এবং পৈশাচিক নির্যাতন সইতে না পেরে গেল 4 মে বাসায় সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ও সবসময় বলতো যে ওরা ছাইরা দেখ, আমি ওর সংসার করি, আমি 10 বছর ধরে এত কষ্ট করে এই সংসার করছি, সব কিছু করছি, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ের মুখের দিকে চাই ও সংসার করতে চাই, কিন্তু ওরা ওর সংসার করবো না, বলে তুই চলে যা, তুই ডিভোর্স দিয়া দে, আমি তোরে নিয়ে থাকতে চাই না, আমি ওরে ভালোবাসি, ওরে নিয়েই থাকবো। দুজনে মিলেই সব ওর জিনিসপত্র নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার জিজ্ঞাসা করছে যে আমার জিনিসপত্র নিছো কি লেগা, তখনই মারছে। মাইরা তারপরে যে একবারে ক্ষেতের ভিতরে নিছে, নিয়ে ওইখানেও হালাইয়া মারছে। মাইরা এই হাত এটি আমার দেখাইছে আইসা যে হাত কাটা এই হাত কাটা। কিন্তু সকালবেলা আমি জিজ্ঞাসি যে মা ওই আবার একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, কাগজ দেওয়ার, ওইখানে কাগজ দিব। পরে আমি বলছি যে মা কাগজটা তুমি রেডি রাখো, রেডি রাখলে আমি গিয়া ওইখানে কাগজটা দিয়ে আসবো। কিন্তু তার আগেই তো আমার মেয়ে চলে গেল। ঘটনার পর আন্নির বাবার বাসায় যথারীতি পুলিশ আসে। সিলিং ফ্যানে ঝুলে থাকা লাশ নামায় প্রাথমিক তদন্তের জন্য। মরদেহে আঘাতের চিহ্ন স্বজনরা বলার পরও তা মানতে নারাজ মামলার তদন্তে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর মোহাম্মদ কামরুজ্জামান লিটন। তদন্ত অফিসার যে জি উনি, ওনার আমি বলতেছি ওর শরীরে দাগ আছে, উনি আমার ধাক্কা দিয়ে আবারও যা বলে কোথায় দাগ কোথায় দাগ, মহিলা মানুষের। জি পুলিশের নাম লিটন। তারপরে ওই লেডি কনস্টেবল বলে দাগ নাই, ওনাদের পুরো তদন্ত নিয়ে এই সন্দেহ আছে আমার। পুলিশ আসছে, আসার পর ওনাদেরকে বললাম, বলার পর ওনারা লাস্টে ওইখানে উনি তেমন একটা উত্তেজিত ছিল, উনি আমার তেমন একটা কথা কইতে দেয়নি। হ্যাঁ, ওনার নাম হইল লিটন দারোগা, উনি আয়ু। তো উনি এরকম হাতটা তো উঠায় নাই। আমার মেয়ের এখানে যে কাটা দাগ ছিল এগুলি তো তখন তো বাবা আমার মেয়ে চলে গেছে, আমি কি আর হাত উঠাবো আর কি করবো। সুস্থ বিচার হোক, আমি চাই যে এই যে ও যে বিয়ে করছে, ওর বিয়ে করার কারণেই এই মেয়েটা এইভাবে আত্মহত্যা করতে বাধ্য করছে ওরা। এই ঘটনার 4 দিন পর 8 মে তার বাবা বাদী হয়ে গাছা থানায় আন্নির স্বামী আমিনুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী আখির বিরুদ্ধে মামলা দায়ের করেন। আত্মহত্যা করছে 4 তারিখে সকালে 11টার দিকে। আমি তো কোর্টে দৌড়ে প্রতিদিনই গেছি, প্রতিদিনই করছি। মামলাটা নিয়েছি 8 তারিখে। মামলার সমস্ত রিপোর্ট ইতিমধ্যে জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা। এখন প্রশ্ন হলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। এমন প্রশ্নের উত্তর খুঁজতে অপরাধের খোঁজ টিম হাজির হয় গাছা থানায়। মুখোমুখি হয় সেই তদন্তকর্তা। মামলা যখন হইতে দায়বার আয়ো দায়বদ্ধতা আছে। আমি মরা মানুষের কাছে কোনো কিছু করি না, এই অভ্যাস আমার নাই। আপনি মেয়ের বাবার কাছে শুনে দেখেন, আমাকে বেশ কয়েকবারই করছে, আমি বলছি আমাদের মাফ করে না। তার সাথে কথা বলে সহজেই তদন্তের হাল বোঝা গেল। আন্নির মামলার তদন্তে থানা এসআই কামরুজ্জামান লিটনকে নিয়ে আসামির বাড়িতে যেতে চায় অপরাধের খোঁজ টিম।
আর তখনই বেরিয়ে আসে থলের বিড়াল। কার বাড়িতে যাবেন? ছেলের বাড়ি। ছেলের বাড়িতে আমি চিনি না। আমি চিনি। আপনি চিনেন? হ্যাঁ। আপনি আমারে বলবেন যে এদিক এদিক না, আমি সমস্যা নেই। অনেক কথার পর আসামি আমিনুল ও আখির বাড়িতে যেতে হয় এসআই কামরুজ্জামান লিটনকে। অপরাধের খোঁজ টিম মামলার তদন্ত কর্মকর্তাকে পথ চিনাতে সহযোগিতা করে। আসামি স্বজনদের সাথে কথা বলে অনুসন্ধানী সদস্যরা। তারা সব দোষ আন্নির উপরে চাপিয়ে দেন। যাতে মেয়ে কালো ভালো কারা জানো, যে মেয়ে ওই ছেলের সাথে পালিয়ে আসে না, সে মেয়ে আর জাতের হয় না, অজাতের। ও বুঝতে পারছি। সে বাপার আর গর্ব অহংকার করে। সেখান থেকে ফেরার পথে কথা হয় আসামি আমিনুলের চাচাতো ভাইয়ের সাথে। তার কাছে আন্নি হত্যার আসল ঘটনা জানা যায়। পাও একটু ঠিক হয়েছে, ভাবি আইছি তো আড়াবাড়ি ভাই আসার পরে মানে দুইটা রয়েছে, দুইটার লগে রয়ের ভিতরে দুইটা হাতাতে লেগে গেছে, দেরি ধাক্কা থেকে হয়েছে। আমিরুল ভাই মানে না, কেউ মানে না। পরে আমিরুল ভাই আপনার 2-4টা থাপড় দিছে, ভাবিরে 2-4টা থাপড় দিছে। সুষ্ঠু বিচার চাই আমি। আমার বোনের আত্মহত্যা করতে একবারে বাধ্য করছে, ও আত্মহত্যা করে নাই, ওরে মাইরা ফেলছে। ওই মহিলা ওর হাজবেন্ড দুজনে মিল্লা প্রেশার ক্রিয়েট করে ওরে মাইরা ফেলছে। দর্শক, প্রাথমিক তদন্ত এবং সুরথাল দুটোতেই স্পষ্ট এটা আত্মহত্যা। তবে কেন সবকিছুতেই বিলম্ব হচ্ছে জানাবো। আন্নি মারা যাবার প্রায় 4 দিন পর থানায় মামলা হয়। প্রশ্ন হলো, কেন এত দেরিতে মামলা করা হলো? কেনই বা আসামি ধরতে বিলম্ব হলো পুলিশের? চলুন জেনে আসা যাক এই বিষয়ে কি বলছে প্রশাসন। পরিসংখ্যান বলছে দেশে ৭৫.৯% নারী নির্যাতনের শিকার। নারী নির্যাতন রোধে ২০০০ সালে দেশের নারী নির্যাতন আইন পাশ করা হয়। তৈরি করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন। এতে নারীকে যে কোনো নির্যাতন, ধর্ষণ, যৌতুক, মারধর, শিশু নির্যাতন ও শিশু ধর্ষণের শাস্তির কথা উল্লেখ করা হয়। এছাড়াও ২০০৩ সালে এ আইন সংশোধন করা হয়। এতে বলা হয়, কোনো নারীকে আত্মহত্যার প্ররোচনা করা হলে প্ররোচনাকারীর ন্যূনতম 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে। এছাড়াও ২০২৫ সালের সংশোধনে 5 বছরের পরিবর্তে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও জরিমানার কথা উল্লেখ করা হয়। এবার প্রশ্ন হলো, আন্নির বিষয়ে কি হলো? এটি কি আত্মহত্যা নাকি হত্যা? আন্নির সাথে কি এমন হলো যার কারণে তাকে আগাতে হলো আত্মহত্যার পথে? আমার আব্বু বিয়ে করার আগে আর যে মাইরা খেদাইছে ওই জায়গার থেকে ওখানকার মানুষই বলবো। দৌড় ফেরা আইতাছে, আন্নিও আহে দৌড় ফেরা, আন্নির নগে আন্নির জামাইও আইতাছে, হে যে বিয়া করছে খানকিটাও আইতাছে। আইতে আইতে এখানে যাতাতে ধরে ফেলাই দিছে, ধরে ফেলিয়ে দিয়ে মারবার নিচ্ছে। পরে আমরা আগে গেছি, ধরছি, কয় দাদি আমার ধৈর না, আমি যামগা। এই পর্যন্ত দেখছি আমরা, আর কিছু। হ্যাঁ, মারছে। বাবিরে মাইরা মুয়ে আপনার পাড়ে দিছে, মানে ওই পর্যন্ত মারছে, মাইরা পাড়ে দিয়ে মারছে, 2টা থাপড় দিছে। তারপরে পায়ে ভাঙা পায়ে পাড়া দিছে, আর 2টা মানে 4-5টা থাপড় দিছে, 2-3টা ঘুষি দিছে। যেটা বাস্তব আমি জানি, এটাই আমরা বলতে পারি। আপনারা সবাই এত অন্যি ভাবি যে মারা গেছে তার পক্ষে ছিলেন সবাই, আমার গোষ্ঠী ধরে চারদিকে সবাই এর পক্ষে। আত্মহত্যা না হয় হত্যা, কিছু তো হয়েছে, কিন্তু মামলা নিতে কেন দেরি হলো? কি করে আসামি পালিয়ে গেল? এমন প্রশ্ন ছিল গাছা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদের কাছে। আমি তো ডাকি নাই, আমি আয়ু থ্রুতে ডাকছি বলতে আয়ু গেছে, ইনভেস্টিগেশন করছে, ও যাইছে কামকাইও বলবে, ওনার তো একটা ডেট দিবে, তাকে একটা ডেট দিবে, 2 ডেটে আসে। কিন্তু মাঝখানে যে কোনো একটা দিনে একটা লোক আইসা বসছে। না, আপনি তার থ্রুতে ডাকছেন, আমি আপনাকে এখানে থ্রুতে আপনি ডাকছেন, ওই দিনই হয়তো ডাকি নাই। মহানগর গোয়েন্দা শাখা গাজীপুর জানায়, এটি অতিরিক্ত মানসিক চাপে আত্মহত্যা ছিল। সুরথাল নাকি তাই বলছে। প্রাথমিকভাবে আমরা যেটা ধারণা করতেছি যে এই যে মানসিক ট্রমা বা মানসিক আঘাত, এইটার থেকেই হয়তো সে আত্মহত্যা করে থাকতে পারে। তো সুরথাল রিপোর্টে কিন্তু তার হ্যাঙ্গিংটা এটা মানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে সে আত্মহত্যা করেছে, কিন্তু কারো প্ররোচনায় করেছে কিনা সেটা আসলে তদন্তের বিষয়। এটা আমরা তদন্ত করে দেখছি, গভীরভাবে তদন্ত করতেছি। আসামি কোনো বিশিষ্ট ব্যক্তি নয়, তবে তাদের ধরতে কেন এত বিলম্ব হচ্ছে? এমন প্রশ্ন ছিল গাজীপুরের
ডিবির কাছে। আমরা আসলে এখন পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করতে পারিনি। যে এটা মামলা হয়েছে একটু পরে, মামলাটা যেহেতু 8 তারিখে হয়েছে, 8 তারিখের পরে আসামি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পর লোকেশনে আসলে তাদেরকে একটু দূরেই দেখা যাচ্ছে, আমরা তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি। অবশেষে অপরাধের খোঁজ টিমকে চিরাচরিত আশ্বাসের বাণী শোনালেন গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। এখন আমরা এই আসামিকে, এই 2 জন আসামিকে গ্রেপ্তারের ব্যাপারে সচেষ্ট আছি। পদক্ষেপ একটি মানবিক উন্নয়ন কেন্দ্র, যার প্রতিটি পদক্ষেপে প্রতারণা। ঢাকার বাইরে লাইসেন্স হয়েছে কত সালে? এটা দেখতে হবে। আপনাদের এটা লাইসেন্স আছে 24শে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি। লিগ্যাল প্রসেস ছাড়া ভাই একটা প্রসেস আছে, এটা হচ্ছে আপনার মোটর বাইকের মতো। আপনি ড্রাইভিং লাইসেন্স ইস্যু হওয়ার আগে আপনাকে একটা লাইসেন্স। কর্মী নিয়োগ, অনুমোদন ব্যতীত কার্যক্রম পরিচালনা, বিভিন্ন অনিয়মের অভিযোগ দিয়ে কর্মী ছাঁটাই এবং সবশেষে তাদের পাওনা বুঝিয়ে না দিয়ে বিভিন্ন মামলার হুমকি দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। চেকের মামলা দিবে, কোনো অনিয়মিততা প্রমাণ করতে পারেন না। সে যে আর্থিক অনিয়মের সাথে জড়িত এরকম কিছু নাই, আপনাদের অডিট রিপোর্টেও নাই, সিআইডি রিপোর্টেও নাই, কোথাও নাই। যখন সিআইডি থেকে ক্লিয়ারেন্স আসছে তখনই তো আমরা আমাদের প্রসেস চালাই দিই। কাগজে কলমে 13% সুদ নেবার কথা থাকলেও গ্রাহকদের জিম্মি করে অতিরিক্ত সুদ আদায় করছে পদক্ষেপ নামের এই প্রতিষ্ঠান। কাগজে কলমে 13% ইন্টারেস্ট দেখায়, কিন্তু আসলে বাস্তবতা তারা 30% উপরে নেয়। জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি জড়িত থাকার অভিযোগে এই প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে শাহবাগ থানায় রয়েছে হত্যা মামলা। আরস্টের কথা বলেন, তাহলে তো এরকম এনজিওর অনেক লোকের এগেইনস্টে মামলা আছে, এবং এটা তো প্রথমত নিউজে হয়েছে যে এটা ভুয়া মামলা, এক মানে পার্টিকুলার ওই মামলাটা নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। কোথাও কোনো অনিয়ম দেখলে আমাদেরকে জানান, তুলে আনবো ঘটনার ভেতরের গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।